নমস্কার। ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গেল ইস্ট বেঙ্গল। গতবার সেমিফাইনালেই জয়যাত্রা আটকে গিয়েছিল ইস্ট বেঙ্গলের। গতবার কিন্তু এই সেমিফাইনালেই ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে হেরে বিদায় নিতে হয়েছিল, কিন্তু এবার নয়, এবার বিদায় নয়, এবার কিন্তু জয়। এসসি দিল্লিকে হারিয়ে, টাই ব্রেকারে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ইস্ট বেঙ্গল। কিন্তু ইস্ট বেঙ্গলের খেলা খেলা কি আপনাদের মন ভরাতে পেরেছে? কিংবা এসসি দিল্লি তারা কেমন খেললো, এই সমস্ত নিয়ে আমার আজকের এই ভিডিও। তো অতি অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন, ইস্ট বেঙ্গল মোটামুটি যে ফার্স্ট 11 নিয়ে খেলতে নেমেছিল সেটা সকালেই আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে আজকে ইস্ট বেঙ্গলের ফার্স্ট 11 কি হতে পারে, এবং আমি যে প্রথম একাদশের কথা বলেছিলাম তাতে খুব বেশি পরিবর্তন কিন্তু ছিল না। অলমোস্ট সেই টিমটাই নামিয়েছিল ইস্ট বেঙ্গল কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস। কিন্তু ইস্ট বেঙ্গল আক্রমণ করেছে, যেমন ডিফেন্সও করেছে, পাশাপাশি এসসি দিল্লি তারাও ভালো ডিফেন্স করেছে। গোলের সুযোগ অনেক পেয়েছে ইস্ট বেঙ্গল, কিন্তু গোল করতে পারেনি। 34 মিনিটে হঠাৎই সন্দীপ মান্ডির একটা ফাউল, আর সেই ফাউলে কিন্তু পেনাল্টি পেয়ে যায় এসসি দিল্লি। কিন্তু না, এসসি দিল্লির ওই 7 নম্বর জার্সিধারী প্লেয়ারটি, যে কিনা এবারের এই ডুরান্ড কাপে প্রায় সর্বোচ্চ গোল করেছে, গোল্ডেন বুটের দাবিদার, সেই প্লেয়ারটি যে শটটা মারলো সেটা কিন্তু বাঁদিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দিলেন প্রভসুখান গিল। এই প্রভসুখান গিলের অসাধারণ সেভের জন্যই কিন্তু আমরা দেখেছি যে গত সিজনে আইএসএল এর ট্রফিটা ঘরে এসেছিল ইস্ট বেঙ্গলে। জেমি ম্যাকলারেনের বলটা যেভাবে গতবার আটকে দিয়েছিলেন মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচটাতে, সেইখানে কিন্তু আমরা দেখেছিলাম যে ওই ম্যাচটা বার করে দিয়েছিল প্রভসুখান গিল। আর আজকেও কিন্তু সেই প্রভসুখান গিল তার অসাধারণ সেভ, না হলে কিন্তু ম্যাচটা ওখানেই শেষ হয়ে যেতে পারতো। কারণ এরপরে ইস্ট বেঙ্গলের জেসিন টিকে থেকে শুরু করে বিপিন সিং কিংবা মোহাম্মদ রশিদ, যে মোহাম্মদ রশিদ বারবার পরিত্রাতা হয়ে দেখা দিয়েছে ইস্ট বেঙ্গলের জন্য। আমরা সে গত সিজনে আইএসএল চ্যাম্পিয়ন হওয়া থেকে শুরু করে, কারণ ইন্টার কাশির বিরুদ্ধে তার অসাধারণ গোলটা মনে আছে। এই সিজনে এই যে আল আরাবির বিরুদ্ধে অসাধারণ গোল করেছেন এই মোহাম্মদ রশিদ, কিন্তু সেই মোহাম্মদ রশিদের একাধিক শট বারে লেগে ফিরে এলো, পোস্টে লেগে ফিরে এলো। জেসিন টিকেরও তাই হয়েছে, এবং বিপিন সিং তিনিও কিন্তু গোল করতে ব্যর্থ হলেন, একাধিক সুযোগ পেয়ে মিস করলেন। অপরদিকে পরবর্তীতে আমরা দেখেছি পরিবর্তন হিসেবে নেমে ডেভিড লালহান সাঙ্গা, সেও কিন্তু একেবারে দুরন্ত একটা সুযোগ মিস করেছে লালচুং নোংগাও। কাকে ছেড়ে কার কথা বলবো, তবে ইস্ট বেঙ্গলের ডিফেন্স কিন্তু যথেষ্ট ভালো করেছে, ভালো খেলেছে। যে কারণেই এই এসসি দিল্লির যে অ্যাটাক, সেই অ্যাটাককে আটকাতে পেরেছে আনোয়ার আলী কিংবা সন্দীপ মান্ডি, জয় গুপ্তা আর হার্দিক ভাটরা। পরবর্তীতে হার্দিক ভাটের পরিবর্তে লালচুং নোংগা নেমেও কিন্তু সেই একই কাজ অসাধারণ দক্ষতায় করে গিয়েছে। তো সবকিছু নিয়ে বলতে গেলে বলতেই হয় যে এই যে এসসি দিল্লির যে 7 নম্বর জার্সিধারী প্লেয়ারটি, সেই প্লেয়ারটি যদি দিল্লিকে ভুগিয়ে থাকে, তেমন কিন্তু ইস্ট বেঙ্গল নিঃসন্দেহে আমার মনে হয় যে তারা মনে করেছে বা মিস করেছে ওই 7 নম্বর জার্সিধারী ফুটবলারকে। কে বলুন তো? পিভি বিষ্ণুকে। এবং পিভি বিষ্ণু চোটের জন্য আজকে খেলতে পারেনি। পিভি বিষ্ণু থাকলে হয়তো আরেকটু অ্যাটাক বাড়তো। তবে ইস্ট বেঙ্গল প্রচুর অ্যাটাক করেছে, কিন্তু গোল করতে পারেনি, গোলের মুখটা খুলতে পারেনি। শেষমেশ টাই ব্রেকার, এবং এখানে যে রড্রিগুইনো মিস করেছিল সে কিন্তু এখানে গোল করতে পারলো। প্রভসুখান গিল তিনি কিন্তু আবারও অপ্রতিরোধ্য। প্রভসুখান গিল আমরা দেখলাম যে এসসি দিল্লির প্রথম শটটা, টাই ব্রেকারে নেওয়া প্রথম শটটাই কিন্তু প্রভসুখান গিল ঝাঁপিয়ে বাঁচিয়ে দিল, এবং তারপরে আর কিন্তু ম্যাচে ফিরতে পারলো না এসসি দিল্লি। ইস্ট বেঙ্গল তারা তাদের প্রত্যেকটা টাই ব্রেকার অসম্ভব নিখুঁত মেরেছে, আনোয়ার আলী থেকে রোহিত দানু কিংবা লালচুং নোংগা কিংবা মোহাম্মদ রশিদ। যে মোহাম্মদ রশিদকে আমরা দেখেছি যে সুপার কাপে কিংবা আইএফএ শিল্ডে পেনাল্টি শুট আউটে মিস করেছে, সেই মোহাম্মদ রশিদ কিন্তু অত্যন্ত একাগ্রচিত্তে তিনি গোলটা করে বেরিয়ে গেলেন, গোল করলেন। এবং আমি লালচুং নোংগাকে নিয়ে একটা সময় একটু আশঙ্কায় ভুগছিলাম যে লালচুং নোংগাকে আমরা যেভাবে দেখে অভ্যস্ত, যে তার
মাথা গরম হয়ে যায়, টেম্পারমেন্ট হারিয়ে ফেলে, কিন্তু সেই লালচুংনুঙ্গাকে একেবারে নতুন রূপে খুব শান্ত, কুল অ্যান্ড কাম তাকে গোল করতে দেখলাম আমি। অসম্ভব ভালো। ইস্টবেঙ্গল কিন্তু 5 জনে 5টা শটই কিন্তু গোল করেছে। এক্ষেত্রে কিছু জাস্ট বলার নেই, কারণ 4 জনের কথা বললামই। আনোয়ার আলী, রোহিত দানু, ক্রিস ইকোনমিডিস ইস্টবেঙ্গল জার্সিতে পেনাল্টি শুট আউটে তার প্রথম গোলটা হলো। তারপর লালচুংনুঙ্গা এবং মোহাম্মদ রশিদ, 5 জনে 5 জনই গোল করেছে। অপরদিকে এসসি দিল্লি, তারা কিন্তু 5টা গোল করতে পারেনি, তারা মাত্র 3টে গোল করেছে। 5-3 গোলে হেরে তারা ডুরান্ড কাপ থেকে বিদায় নিল, আর ইস্টবেঙ্গল চলে গেল ফাইনালে। এখন ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কে হবে? কারণ মোহনবাগান খেলবে নর্থ ইস্টের বিরুদ্ধে, যে ম্যাচটা রয়েছে 20 তারিখে। এই ম্যাচটায় যে জিতবে তার সঙ্গেই খেলবে। তো যেভাবে নর্থ ইস্ট খেলছে, মোহনবাগানও যথেষ্ট ভালো টিম, কিন্তু যেহেতু মোহনবাগানের ঘরের ম্যাচ হবে না, সেটা পাহাড়ে, সেখানে নর্থ ইস্টে ঘরের মাঠে নর্থ ইস্টকে হারানোটা ভীষণ টাফ হবে। ফলত আজকে যেমন একটা ম্যাচ দেখা গিয়েছে, আগামীকাল কিন্তু একটা ভালো ম্যাচ এক্সপেক্টেড আর কি, ভালো ম্যাচ এক্সপেক্ট করতে পারি আমরা। এবং ওই ম্যাচে কিন্তু হাই ভোল্টেজ একটা ম্যাচ, সেই ম্যাচে যে জিতবে তার সঙ্গে কিন্তু খেলা হবে ইস্টবেঙ্গলের। তো এক্ষেত্রে আমি জানি যে ইস্টবেঙ্গল সমর্থকরা কাকে চাইছেন, লিখে ফেলুন টপাটপ যে ফাইনালে আপনারা কাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে চাইছেন। দেখুন, এই ডুরান্ড কাপের শুরুটা হয়েছিল মোহনবাগানের বিরুদ্ধে 1-0 গোলে হেরে, আর ফাইনালটা কি চাইছেন আপনারা? মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে। তো আমিও কিন্তু সেটাই চাইছি, যে ইস্টবেঙ্গলের সঙ্গে ফাইনালটা মোহনবাগানেরই হোক। যদিও এক্ষেত্রে বলতে হবে যে মোহনবাগানের টিম ভালো হলেও মোহনবাগান কিন্তু সেই মোহনবাগান সুলভ খেলাটা এখনো পর্যন্ত খেলতে পারেনি। আপনি যদি বলেন যে এখন এই আর্মি একাদশ বা অন্যান্য কয়েকটা টিমের বিরুদ্ধে খেলাগুলোর কথা বলেন, তাহলে আলাদা বিষয়। বাট কোয়ার্টার ফাইনালেও মোহনবাগান খুব ভালো খেলেনি, কোয়ার্টার ফাইনালে তারা টাই ব্রেকারে গিয়ে জিতেছে। এবার সেমিফাইনালে কি হবে সেটা একটা বড় ব্যাপার, কারণ আলাদিন আজারের সহ নর্থ ইস্টের টিমটা কিন্তু নেহাত হেলাফেলা করার টিম নয়। আমি বলবো এসসি দিল্লির থেকেও যথেষ্ট ভালো টিম নর্থ ইস্ট। এসসি দিল্লিও কিন্তু প্রতিদ্বন্দ্বী হিসেবে যথেষ্ট ভালো ছিল। মোহনবাগান এখন নর্থ ইস্টকে যদি হারায়, তাহলেই কিন্তু জোহাতি ক্রীড়াঙ্গনে ফাইনাল ম্যাচটা আবারও একটা ডার্বি দেখতে পারবো, এই মরশুমে দ্বিতীয় ডার্বি দেখতে পারবো। আর আনোয়ার আলীর ওই কথাটা মনে আছে তো? এই মরশুমে একবার দেখা হয়েছে, একবার হেরে গিয়েছে ইস্টবেঙ্গল, কিন্তু ম্যাচ এখনো অনেক বাকি, খেলা এখনো অনেক বাকি। তো আপনারা কি চাইছেন অতি অবশ্যই জানাবেন। তবে এইটুকুই বলবো যে সব নাম্বার 7 কিন্তু রোনাল্ডো হয় না। তাই যারা এই রড্রিগুইনো নাম্বার 7 কে নিয়ে বিরাট বড়াই ঠড়াই করছিলেন, তারা বুঝতে পারছেন। আমার মনে হয় অনেক মোহনবাগান সমর্থক আজকে দিল্লিকে সমর্থন করেছে, তো সেটা তাদের ব্যাপার, তাদের রুজির ব্যাপার। আমি জানি না, এটা হতেও পারে, অনেক টিমই এরকম করে, তাদের চির প্রতিদ্বন্দ্বী টিমকে তো আর সমর্থন করতে পারে না, তো তার অপোনেন্ট টিমকে সমর্থন করে, ইটস ওকে। তো এবং এই রড্রিগুইনা কিন্তু সুযোগ যে পায়নি এমন নয়, সুযোগ পেয়েছে, কিন্তু তাকে ইস্টবেঙ্গল ডিফেন্সের যে পাঁচিল, সে পাঁচিল পেরিয়ে গিয়ে গোল করতে সে সমর্থ হয়নি, এবং পেনাল্টি শুট আউট পর্যন্ত সে মিস করেছে। টাই ব্রেকারে যদিও বা সে গোলটা করেছে, বাট পেনাল্টিতে এখানে বলবো যে পেনাল্টি বলুন বা টাই ব্রেকার বলুন, প্রভসুখান গিল কিন্তু আরো একবার প্রমাণ করে দিল যে সেই 1 নম্বর গোলকিপার ইস্টবেঙ্গলের। যতই লাচেন পাকে নিয়ে আসুক, এবং আমি বলবো যে এক্ষেত্রে লাচেন পাকে নিয়ে এসে বোধহয় প্রভসুখান গিলের একটু উপকারী হয়েছে, কারণ একটা ঠান্ডা লড়াই চলছে, একটা কম্পিটিশন বেড়েছে। প্রভসুখান গিলকে দেখে কনফিডেন্ট মনে হচ্ছে, যেটা আগে কখনো কখনো নরবরে মনে হচ্ছে। এই আমি বলেছি যে তাকে দেখলে আমার একটু টেনশন হয়, নরবরে মনে হয়। সেই প্রভসুখান গিল কি অবলীলায় দুটো গোল বাঁচালো, এবং অলমোস্ট সেম দিকে ড্রাইভ দিয়ে সে বাঁচিয়েছে। তো এটাই কিন্তু যে বদলে যাওয়া টিমটা, যেটা হাভার্স করছেন, টিমটাকে বদলে দিচ্ছেন, তার নেচারটাকে বদলে দিচ্ছেন। অ্যাটাক বহু করেছেন, অনেকেই বলেন হাভার্স নাকি ডিফেন্সিভ ফুটবল খেলে, কিন্তু আমার আজকের ম্যাচ দেখে তো কোথাও মনে হয়নি। হ্যাঁ, অতি অবশ্যই ঘর বাঁচিয়ে তো অ্যাটাক করবে, সেটা ইস্টবেঙ্গল করেছে, এর মধ্যে অন্যায়ের কিছু নেই, এটা স্ট্র্যাটেজি। কিন্তু মুহুর্মুহু আক্রমণ হয়েছে, সেই আক্রমণ থেকে গোল আসেনি, সেটা ডিফারেন্ট ইস্যু। জেসিনটিকে বা ডেভিডরা তারা সুযোগ পাচ্ছেন, এই সুযোগের সদ্ব্যবহার তারা করতে পারছেন না। এরপরে ইফিয়ং বা ষষ্ঠ বিদেশি যদি আসে ইস্ট বেঙ্গলের, তাহলে কিন্তু তাদেরকে রিজার্ভ বেঞ্চেই বসে থাকতে হবে।
তখন যেন আবার না বলে যে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। তারা কিন্তু যথেষ্ট সুযোগ পাচ্ছে, সিনিয়র টিমে ভালো পাস পাচ্ছে, যেখান থেকে গোল করার সুযোগ পেয়েও গোল করতে পারছে না। হ্যাঁ, ডেভিড আমরা দেখেছি যে আল আরাবির বিরুদ্ধে অসাধারণ গোল করেছে, গোল করার পাস দিয়েছে, কিন্তু সেই ডেভিড আজকে দারুণ একটা সুযোগ পেয়ে হিরো হয়ে যেতে পারতো, সে কিন্তু গোলটা করতে পারলো না। দানি রামিরেজ বেশ কয়েকটা পাস ভালো, কিন্তু প্রচুর সুযোগও সেও নষ্ট করেছে। কর্নার গুলো ঠিকঠাক হচ্ছিল না, কর্নার থেকে গোল পাওয়া উচিত ছিল। অনেকগুলো কর্নার পেয়েছিল, 10-12টা কর্নার পেয়েছিল ইস্ট বেঙ্গল। তো আজকে এনিহাউ ইস্ট বেঙ্গলের যা খেলা, যেভাবে বার পোস্ট লেগে ফিরে ফিরে আসছিল, তাতে মনে হচ্ছিল যে দিনটা ইস্ট বেঙ্গলের ছিল না বোধহয়। বাট দিনের শেষে শেষ হাসি হাসলো ইস্ট বেঙ্গল। লাল হলুদ বাহিনী তারা জিতলো, মৌসুমে প্রথম ট্রফিটা কি ঘরে আসবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, লাখ টাকার প্রশ্ন। এই ট্রফি জয় শুরু হয়েছে গত মরশুম থেকে। এবার সেই জয়ের ধারাটা কি হাবাসের ছেলেরা বা হাবাস তিনি বজায় রাখতে পারবেন? নতুন ছেলেদের কাছেও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ যে তারা এসে এসে একটা ট্রফি ক্লাবকে উপহার দেবে। দেখুন, এফসি চ্যালেঞ্জ লিগ 2 খেলবে ইস্ট বেঙ্গল, তার আগে এই টুর্নামেন্টে জয়, আইএসএল এর আগে এই টুর্নামেন্টে জয় হাবাস এবং তার ছেলেদেরকে, বিশেষ করে যারা নতুন স্টেট টিমটার সাথে কোপ আপ করছে, তাদের জন্য কিন্তু একটা বড় মোটিভেশন হবে, বড় কি বলবো চ্যালেঞ্জ, যে তারা নিয়ে জয় পেয়েছে এবং তারা নিজেরা প্রুফ করার সুযোগও পাচ্ছেন। আজকে তো দেখলাম আসিফকেও নামিয়ে দিয়েছিল। সো হাবাসকে দেখে আমি সত্যি অবাকও হই, যেভাবে সে দানি রামিরেজকে তুলে নিয়ে রোহিত দানুকে নামালো। এই যে ছোট ছোট যে তিনি চেঞ্জ গুলো করান, অনেক কোচ কিন্তু এই সাহসটা দেখাতে পারবেন না, সেটা কিন্তু হাবাস দেখাচ্ছেন। এখানেই হাবাস অন্যদের থেকে আলাদা। এই জায়গা থেকেই কিন্তু আমি বলবো জেসিমটিকে বা রোহিত দানু কিংবা ডেভিডরা আশা রাখতে পারেন, কিন্তু তাদের উপর যে হাবাস ভরসা রাখছে সেই ভরসার দামও তাদেরকে দিতে হবে। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে কিন্তু গোলটা করতে হবে, তাহলেই মনে হয় হাবাস এমনটাও হতে পারে যে বিদেশি স্ট্রাইকারকে বসিয়ে, ফরেন স্ট্রাইকারকে বসিয়ে ডেভিড বা জেসিমকে খেলানোর সাহসটা সে দেখাতে পারবে। যাই হোক, ওভারঅল আপনাদের কেমন লেগেছে ম্যাচটা, কাকে আপনি ম্যাচের হিরো বাজবেন সেটা অতি অবশ্যই জানান কমেন্ট করে। এবং ফাইনাল ম্যাচে, ডুরান্ডের ফাইনাল ম্যাচে আপনি ইস্ট বেঙ্গলের প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে চাইছেন কমেন্ট করে জানাবেন প্লিজ। ভিডিওটা শেষ করবো, তবে শেষ করতে করতে একটা খারাপ খবর দেব যে আমি জানি না এখনো এএফএফ সিদ্ধান্ত নেয়নি, তবে ডায়মন্ড হারবার এফসি বাংলার আরেকটা টিম আইএসএল খেলবে কিনা সে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। আজকে এই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার শেষ তারিখ ছিল, ডায়মন্ড হারবার টাকাটা জমা করেনি। এখন তারাও কি জামশেদপুরের মতনই বেরিয়ে যাবে টুর্নামেন্ট থেকে, নাকি এক্ষেত্রে এআইএফএফ তাদেরকে সময় দেবে, সেটা তো সময় বলবে। তবে এটা কিন্তু খুব ভালো বিজ্ঞাপন হচ্ছে না ভারতীয় ফুটবলের জন্য। সে যতই ব্রাজিলের সাথে খেলা হোক, ভারত খেলুক কিংবা কেপ ভার্দে, এই ক্লাবগুলো যদি আস্তে আস্তে বেরিয়ে যায় তাহলে কিন্তু এটা কখনোই ভালো বিজ্ঞাপন নয় ভারতীয় ফুটবলের জন্য। কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।